কারো যদি লক্ষ্য স্থির রেখে কাজ করে তাহলে সে যা চায় তার অর্জন করতে পারে। বন্ধুরা, তোমাদেরকে আজকে সেরকম একটি গল্প শোনাবো। একটি 10 থেকে 12 বছরের এতিম ছেলে, নাম তার রাকিব। সে মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। মাত্র 150 থেকে 200 টাকার জন্য সে মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি একদিনেই ছেলের ভাগ্যে ভালো কিছু হবে। মানুষেরা যখন সে মোটরসাইকেল গ্যারেজে তাদের মোটরসাইকেল মেরামত করতে আসতো, তখন অনেকেই ছেলেকে অনেক কথা শোনাতো, অনেক সময় তো গালমন্দ করত, আবার অনেকে তাকে ছোট ভেবে টাকাও কম দিত, যার কারণে তাকে মালিকের কাছে কথাও শুনতে হতো। কিন্তু তাকে তার খাবার জোগাড়ের জন্য বাধ্য হয়ে এই কাজটি করতে হতো, তাছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। একদিন গ্যারেজে কাজ করার সময় সে দেখে তাদের গ্যারেজের পাশে একজন ব্যক্তি এসেছে, যাকে নিয়ে অনেক ব্যক্তির ভিড়। ছেলেটির সে ব্যক্তির সম্পর্কে কোনো ধারণা ছিল না। সে সবকিছু দেখছিল আর ভাবছিল যে কে এই ব্যক্তি, তিনি কেন এখানে এসেছেন। সে শুধু তাকিয়ে দেখে সবকিছু দেখছিল, আর দেখার সাথে সাথে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করছিল। আশেপাশের মানুষেরা সে বিজ্ঞ ব্যক্তির অনেক সম্মান প্রদর্শন করছিল, এমনকি কেউ তার সামনে তেমন বেশি কথাও বলছে না, সবাই তাকে স্যার স্যার বলে কথা বলছিল। সে মনে মনে ভাবতে থাকে যে একদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সবাই সম্মান দিচ্ছিল এবং সবাই স্যার স্যার করে কথা বলছিল, আরেকদিকে আমি যে কিনা সবার সাথে ভালো ব্যবহার করেও মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে গালি দেয়। সেই রাতে ছেলেটি ঠিকমতো ঘুমাতে পারে নাই। ছেলেটি শুধু ভাবতে থাকে, আমার ও ওই ব্যক্তির সাথে মানুষের কেন দুই রকমের আচরণ করে, আমার এবং তার মধ্যে কি এমন পার্থক্য। এমনকি আমি মানুষের কাজ করে দেই, তিনি শুধু গাড়িতে আসেন আর চলে যান। ছেলেটির বয়স কম হয়, সে কোনো কিছুই ঠিকমতো বুঝে উঠতে পারছিল না। পরের দিন সে গ্যারেজে আসার পর সে তার মালিককে জিজ্ঞাসা করে, কাল যে ব্যক্তিটি এসেছিলেন, যাকে সবাই খুব সম্মান করছিল, ওই ব্যক্তিটি কে আসলে। গ্যারেজের মালিক তখন তাকে বলে, তুই এত কিছু জেনে কি করবি। তারপরে ছেলেটি তার মালিককে আবার জিজ্ঞাসা করে, তখন তার মালিক বলে, কালকে যিনি এসেছিলেন তিনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি এসেছিলেন একটি নতুন স্কুল উদ্বোধন করতে। তখন ছোট ছেলেটি আবার জিজ্ঞাসা করে, ম্যাজিস্ট্রেট হতে হলে কি করতে হয়। তখন গ্যারেজের মালিক তাকে বলে, ম্যাজিস্ট্রেট হতে হলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, জেদি মানুষের মতো লক্ষ্য ঠিক রাখতে হয়। এই কথাগুলো শোনার পর কথাগুলো ছেলেটির হৃদয়ে গেঁথে যায়। সে সন্ধ্যায় বাড়িতে পৌঁছে অর্ধেক রাত পর্যন্ত ভাবতে থাকে যে তার নিজের এই জীবন থেকে কিভাবে ম্যাজিস্ট্রেটের জীবনে পৌঁছাতে পারবে। সে ভাবতে থাকে যেভাবেই হোক তার জীবনকে পরিবর্তন করতেই হবে। ছেলেটি টাকা বাঁচানো শুরু করে, খেয়ে না খেয়ে টাকা বাঁচিয়ে সে বই কিনে পড়তে থাকে। সে একটা সরকারি স্কুলে ভর্তি হয়, দিনের বেলা স্কুলে পড়ালেখা করে এবং রাতে দোকানে কাজ করে। তার জীবনের লক্ষ্য তার মাথায় গেঁথে গিয়েছিল, যেভাবেই হোক তাকে ম্যাজিস্ট্রেট হতেই হবে। এখন তার বয়স 25 বছর হয়ে গেছে। বিগত 13 থেকে 14 বছর শুধু তার মাথায় শুধু একটাই লক্ষ্য ছিল, তাকে একদিন ম্যাজিস্ট্রেট হতেই হবে। সে শুধু এই সময়ের অপেক্ষা করছিল যেন যে কোনো উপায়ে সে শুধু তার গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারে, তারপরে সে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারবে। ছেলেটি অনেক কাজ করে অনেকটা টাকা জমিয়েছিল যেন 1 বছর কাজ না করে সে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। আগামী 10-12 মাস সময় সে তার ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন পূরণের জন্য দিতে চায়। তারপর প্রথম মাসে সে অনেক পড়ালেখা করে, সে দিনরাত পড়ালেখা করে, সে শুধু 3 বেলা খাওয়া খেত আর বাকিটা সময় পড়ালেখা করতে থাকে। সবসময় সে তার বই খাতা নিয়েই পড়ে থাকতো। পরীক্ষার সময় যতই ঘনিয়ে আসতে থাকে সে তার পড়ালেখায় তত সময় দিতে থাকে। এভাবে তার 8 মাস পার হয়ে যায়। একদিন রাতে সে যখন পড়ালেখা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই তার মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। তাকে দেখার মতো সেখানে কেউ ছিল না। 1-2 ঘন্টা পর তার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে যে সে মাটিতে পড়ে আছে। সে মনে মনে ভাবতে থাকে যে কম খাওয়ার ফলে মনে হয় এমনটি হয়েছে। তখন সে তার অল্প কিছু খাবার ছিল, সেটি সে খেতে শুরু করলো। 1-2 বার মুখে খাবার দেওয়ার পরে সে বমি বমি শুরু করে। সারা রাত সেভাবে বমি করতেই থাকে। সেই রাতে তার কিছুক্ষণ ঘুমানোর পরের দিন যখন ঘুম ভাঙে, তার পেট ব্যথা করতে শুরু করে। কিন্তু সে বিষয়টা এড়িয়ে চলে সে তার পড়ালেখায় মনোযোগ দেয়। দিন পেরিয়ে যখন সন্ধ্যা হয়েছে, এখনো তার পেটে ব্যথা করছে। তখন সে স্থানীয় ওষুধের দোকান থেকে কিছুটা ওষুধ এনে খাবার খেয়ে সেই ওষুধ খায় এবং তার পড়ালেখা শুরু করে। পরের দিন 8-9 ঘন্টা পড়ালেখা করার পর সে কিছুটা স্বস্তি পায়। তারপর সে সন্ধ্যায় একটু বাহিরে হাঁটতে বের হয়। ধীরে ধীরে এইভাবে কয়েকদিন কেটে গেল। পরীক্ষার আর মাত্র 31 দিন বাকি। এই সময়টার জন্য সে 14 থেকে 15 বছর অপেক্ষা করেছে। হঠাৎ আবার একদিন তার পেট ব্যথা শুরু হয়। এইবার তার পেট ব্যথা এতটাই করছিল যা তার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে পড়ে।
তাই তার মন না চাইলেও তাকে ডাক্তারের কাছে যেতে হয়। সে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে কিছু টেস্ট করতে বলে। সে ওই টেস্টগুলো করার পর সে জানতে পারলো তার কিডনিতে পাথর হয়েছে। এই কথা শোনার পর তার অনেক বড় একটা ঝাটকা লাগে। ডাক্তার তাকে বলে, তুমি অপারেশন করতে পারো অথবা আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলা খেতে পারো। ওষুধ খেয়ে তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে তোমার কিডনির পাথর গলে যেতে পারে, কিন্তু তুমি যদি অপারেশন না করাও তাহলে তোমাকে এই ব্যথা সহ্য করতে হবে। সে ভাবতে থাকে, আমি অপারেশন করার টাকা কিভাবে জোগাড় করব? আমার কাছে তো অপারেশন করার মতো এত টাকা নেই। যা কিছু টাকা জমিয়েছি তা যদি অপারেশন করার পিছনে খরচ করি, তাও অপারেশন করার জন্য তা যথেষ্ট নয়। তাহলে আগামী 1 মাস আমি কি খাবো, পরীক্ষা কিভাবে দিব? এইসব কথা ভেবে সে কিছু ওষুধ নিয়ে বাড়িতে ফিরে আসে। সে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করতে থাকে যে অন্তত আর 1টি মাস যেন তার কোনো সমস্যা না হয়, যেন সে তার পড়ালেখাটা ঠিকমতো চালিয়ে যেতে পারে। কিন্তু সৃষ্টিকর্তা তার জন্য হয়তো অন্য কিছুই ভেবে রেখেছে। কয়েকদিন পর পরই তার পেট ব্যথা শুরু হতো, বিশেষ করে খাওয়ার পর পরই পেট ব্যথাটা বেশি হতো। কিন্তু সে তো খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারবে না, তাহলে সে বাঁচবে কিভাবে, শরীর চলবে কিভাবে? গত কয়েক মাস সে যথেষ্ট পড়ে নিয়েছে, এখন শুধুমাত্র তাকে রিভিশন দিতে হবে। সে এইভাবে পড়ালেখা চালিয়ে যেতে থাকে, পাশাপাশি পেট ব্যথাও সহ্য করতে থাকে। পরীক্ষায় আর মাত্র 10 দিন বাকি। সে যথাসাধ্য পড়ালেখা করেছে। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেওয়ার সময় চলে এসেছে। তারপর ছেলেটি কোনোভাবে তার প্রিলি পরীক্ষা দেয় এবং পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করে। এখন আরও পরীক্ষা বাকি আছে। এমন সময় তার সব টাকা শেষ হয়ে যায়। বাড়ি ভাড়া না দিতে পারায় তার মালিক বাড়ি থেকে তাকে বের করে দেয়। অনেক ভাবনা চিন্তা করার পর সে তার একটি বন্ধুর বাসায় আশ্রয় নেয়। এখন তাকে লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার আগেটাতে হঠাৎ লোডশেডিং হয়। আগামীকালকে তো তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার আগেটাতে সে যদি পড়ালেখা না করে তাহলে তো ভালো রেজাল্ট হবে না। সে যদি পড়ালেখা না করে ঘুমিয়ে যায় তাহলে এত বছরের কঠোর পরিশ্রম সব বিফলে যাবে। ছেলেটি বাড়ির পাশে রাস্তায় একটি সোলার ল্যাম্প দেখতে পায়। তখন সে ওই ল্যাম্পের নিচে বই নিয়ে পড়াশোনা শুরু করে। রাস্তা দিয়ে একের পর এক গাড়ি যাচ্ছিল, কিন্তু তার ফোকাস ওই বইয়ের দিকেই ছিল। সে কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র পড়াতেই মনোযোগ দেয়। পড়তে পড়তে সে রাস্তার ধারে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে যখন ঘুম ভাঙে তখন সে দেখে রাস্তার পাশে ঘুমিয়ে রয়েছে। তাড়াতাড়ি সেখান থেকে উঠে সে তার বন্ধুর বাড়িতে যায়, যেখানে সে কয়েকদিনের জন্য আশ্রয় নিয়েছিল। দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে সে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর পর সে পরীক্ষার্থীদের ভিড় দেখে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই সময় চলে আসলো যার জন্য সে এত বছর অপেক্ষা করছিল। লিখিত পরীক্ষা শুরু হয়। প্রশ্ন পাওয়ার পর তার মধ্যে অন্য শিক্ষার্থীর মতো এত ভয় ছিল না। সে খুব আয়েশের সাথেই তার সম্পূর্ণ পরীক্ষা শেষ করে। পরীক্ষা শেষ করে সে বাসায় গিয়ে ভাবতে থাকে, আজকে যে সে ভালো পরীক্ষা দিল তা তার এতদিনে নিজেকে ঘরে আটকে রাখার ফলাফল। সে যদি 1টি বছর নিজেকে ঘরবন্দি করে না রাখত, পড়ালেখার মনোযোগ না দিত, তাহলে সে এত ভালো পরীক্ষা দিতে পারতো না। সে এখন মনে মনে শুধু 2টা প্রার্থনা করতে থাকে, সে যেন ভাইভাতে ভালো করতে পারে এবং কিডনিতে পাথরের জন্য যে ব্যথা সেটা যেন কিছু মাস আর সমস্যা না করে। দেখতে দেখতে এভাবে সময় পার হতে থাকে। ভাইভা দেওয়ার ঠিক আগের দিন তার অসহ্য ব্যথা শুরু হয়। তার পেটের ব্যথা নিয়ে সারা রাত কাঁদতে থাকে। পরের দিন সকালে সে কোনো মতে পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছায়। ততক্ষণে তার পেটের ব্যথা আরও অনেক বেড়ে গেছে। ভাইভা দিতে গিয়ে সে অনেক নার্ভাস হয়ে পড়ে। তার পেটের ব্যথা এতটা বেড়ে গিয়েছিল যে সে সোজা হয়ে বসতে পারছিল না। তার ভাইভা নেওয়ার সময় ভাইভা বোর্ডের সদস্যরা বলল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি বাহিরে কিছুক্ষণ অপেক্ষা করতে পারো। কিন্তু সেই ছেলেটি কনফিডেন্সের সাথে বলল, না, আমার কোনো সমস্যা নেই। তার ফোকাস 0.5% ছিল তার পেটের ব্যথার দিকে আর 99.5% ছিল তার ভাইবার দিকে। সে খুব ভালোভাবে মনোযোগের সাথে তার ভাইবাটা শেষ করে এবং ভাইবা শেষ হলে সরাসরি সে ডাক্তারের কাছে যায় এবং সেইখানে টাকা ধার করে চিকিৎসা গ্রহণ করে। কয়েক মাস পর তার বিসিএস পরীক্ষার ফাইনাল রেজাল্ট বের হয়। রেজাল্ট দেখার সময় তার মনে একটু ভয় কাজ করেনি, কারণ সে জানতো যে সংঘর্ষ এবং সমস্যার পাহাড়ের উপর পা রেখে তার কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছিল তাতে তার সফলতা আসবেই। আজকে তার স্বপ্ন সত্যি হয়ে গেছে। সে এখন আর সাধারণ কোনো মানুষ নয়, সে একজন ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে তাকে একটি ইন্টারভিউতে ডাকা হয়। সে ইন্টারভিউতে তার সফলতার পিছনের গল্প শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই শুধু এটাই ভাবতে থাকে, মানুষ তার স্বপ্নের প্রতি এতটা ফোকাস কিভাবে করতে পারে। তিনি আরও একটি ইন্টারভিউতে বলে, যতই সমস্যা হোক, যতই কষ্ট হোক, এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তোমার ফোকাস যদি তোমার লক্ষ্যে থাকে এবং লক্ষ্য থেকে সরে না যায়, তাহলে পৃথিবী নিজেই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিবে। আমি আমার কষ্টের দিনে কখনই আমার কষ্টের দিকে মনোযোগ দেইনি। আমার মনোযোগ এবং ফোকাস একটাই ছিল, যে আমাকে
আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। ফোকাস করার প্রতি আমার নেশা এতটাই হয়ে গিয়েছিল যে বই থেকে আমার মনোযোগ কোনো কারণেই বিনষ্ট হয়নি। বন্ধুরা, তোমরা যদি পুরো গল্পটি শুনে থাকো তাহলে যে মূল জিনিসটি তোমরা দেখতে পাবে সেটি হলো ওই ছেলেটির ফোকাস, যে এতটা গভীর ছিল যা তার কিডনিতে পাথরের এত কষ্ট, তার দারিদ্রতার এত কষ্ট তার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারেনি। বাড়ির মালিক তাকে বাসা থেকে বের করে দিল, তাকে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হলো, রাস্তার পাশে বসে পড়তে হলো, এইসবের কোনো কিছুই তার ফোকাস নষ্ট করতে পারেনি। বন্ধুরা, তার কাছে তো বাড়ি ছিল না, পরিবার ছিল না, টাকা ছিল না, থাকার ভালো জায়গা ছিল না, তারপরেও তার ফোকাস তার লক্ষ্য থেকে সরে যায়নি, তার মনোবল কখনো ভেঙে যায়নি। কিন্তু তোমার কাছে হয়তো সবকিছুই আছে, তুমি কেন আজও পিছনে পড়ে থাকবে? তুমি কেন নিজের ভবিষ্যৎ আর বাবা মায়ের স্বপ্ন নিয়ে হতাশায় ভুগবে? কেন নিজেকে এইভাবে দোষারোপ করতে থাকবে যে আমার ভাগ্যটাই খারাপ, অথবা আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই? বন্ধুরা, ভাগ্য এমনিতে বদলে যায় না, ভাগ্য নিজ থেকে তৈরি করতে হয়। জীবনের ফোকাসটা এতটাই জোরালো হওয়া উচিত যাতে সামনে যতই ঝড় আসুক, যতই বন্যা আসুক, যতই অসুবিধা আসুক, লক্ষ্য থেকে ফোকাস যেন সরে না যায়। এরকম ফোকাসের নেশা যদি তোমাদের হয় তাহলে পৃথিবীর কোনো কিছু তোমাকে সফল হওয়ার প্রতি আটকাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।